উত্তরবঙ্গের একটা আপডেট দেবো এই মুহূর্তে, কারণ উত্তরবঙ্গে হড়পা বানের সতর্কতা। আগামী 6 ঘন্টায় হড়পা বানের সতর্কতা উত্তরবঙ্গের সব জেলায় হড়পা বানের সতর্কতা। দক্ষিণবঙ্গেও মেঘ ভাঙা বৃষ্টির সতর্কতা, উপকূলবর্তী জেলাগুলিতে মেঘ ভাঙা বৃষ্টির সতর্কতা আবহাওয়া দফতরের। ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা দেওয়া হয়েছে কালিম্পং এবং আলিপুরদুয়ারে। অরেঞ্জ সতর্কবার্তা, ভারী বৃষ্টির সতর্কবার্তা দেওয়া হয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহারে। 6 তারিখে ভারী থেকে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কবার্তা দেওয়া হয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহার। 7 তারিখে ভারী বৃষ্টির সতর্কবার্তা দেওয়া হয়েছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার। ল্যান্ডস্লাইড হওয়ার সম্ভাবনা আছে এবং লো লাইনে ওয়াটার লগিং হওয়ার সম্ভাবনা আছে। কাঁচা বাড়ি যেগুলো আছে সেগুলো খুবই বিপজ্জনক আর কি। যখন এরকম ভারী বৃষ্টিপাত হবে প্রয়োজন না হলে না বেরোনো, মানে যেসব জায়গাগুলোতে আপনার ল্যান্ডস্লাইড ইত্যাদি হওয়ার সম্ভাবনা আছে এগুলো যেন এড়িয়ে যাওয়া হয়। এই মুহূর্তে ধনেখালির দিকে নজর রাখতে হবে, কারণ ধনেখালিতে টর্নেডো। 1 মিনিটের ঝড়ে লন্ডভন্ড বেশ কিছু গ্রাম, টর্নেডোর জেরে উপড়ে যায় বেশ কিছু গাছও। কি পরিস্থিতি জানাবে রানা রয়েছে আমার সঙ্গে। রানা, হ্যাঁ অবশ্যই দেখো, আজ সন্ধ্যে 6টা নাগাদ হুগলি তারকেশ্বর দামোদর নদীর পাশে ঝিঝাড়া গ্রাম, সেখান থেকে সন্ধ্যে 6টা নাগাদ মানে দেখা যায় এই টর্নেডো। 1 মিনিটে এই যে তোমার টর্নেডো ঝড়ে কিন্তু ঝিঝাড়া যে গ্রামটি উৎপত্তি হলো আস্তে আস্তে কিন্তু শক্তি বাড়িয়ে সেটা চলে যায় ধনেখালি, নিশ্চিন্তপুর বর্ধমানের দিক করে। ফলে এই তারকেশ্বরের ঝিঝাড়া গ্রামে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বেশ কিছু গাছ ভেঙে অনেক হয়েছে। 1 বছর 40 খড়ের চালে যে সমস্ত কাঁচা ফাঁকা বাড়ি রয়েছে সেগুলো পুরো একদম সব ফাঁকা হয়ে গেছে। এই রাস্তায় অবন্ধ করে কিন্তু তারা কিন্তু একদম আপসহীন হয়ে পড়েছে। ইতিমধ্যে কিন্তু ঘটনাস্থলে রয়েছে তারকেশ্বরের ব্লক প্রশাসন ভিডিও ও তারকেশ্বর বিধায়ক রবীন্দ্র সিং। মানে যুদ্ধকালীন তৎপরতা পুলিশ রয়েছে, দমকল বাহিনী রয়েছে, তো ইঞ্জিনিয়ারের টিম তারা কিন্তু উদ্ধার কার্য সমাজ করছে। তবে একটা পর্যন্ত তোমার প্রাণহানির কোনো খবর নেই। ঘটনাস্থলে উচ্চ প্রশাসনের লোকজন তারা রয়েছে, মানে যারা মানে বিশেষ করে যারা আশ্রয়হীন করেছে তাদেরকে কিভাবে মানে সেন্টার দেওয়া হবে সেটা নিয়ে চিন্তা ভাবনা শুরু করেছে। রাতের মধ্যে তাদের বেশ পরিবারকে একদম ধনেখালিতে টর্নেডো আর হঠাৎ 1 মিনিটের ঝড়ে লন্ডভন্ড বেশ কিছু গ্রাম। কি কারণে এই টর্নেডো, আমরা কথা বলেছিলাম আবহাওয়া বিশেষজ্ঞ রামকৃষ্ণ দত্তের সঙ্গে। এই মুহূর্তে মনসুন টপলাইন একটা সার্কুলেশন হয়েছে, এই দুটোর জন্য প্রচুর ময়েশ্চার এসছে আর কি। এবং এটা যদি থাকে আর যদি কোনোভাবে ইনস্টেবিলিটি পেয়ে যায় তাহলে টর্নেডো বা থান্ডারস্টর্ম এই টাইপের ফেনোমেনা ঘটে। যেহেতু টর্নেডোটা আরো বেশি ইন্টেন্সিভ, তার মানে ধরে নিতে হবে এখানে ইনস্টেবিলিটি যেটা হয়েছে সেটা মারাত্মক আকারের ছিল, সেই কারণে এখানটায় টর্নেডোর মতন হয়েছে। এবার কাটোয়ার একটা ছবি দেখাই আপনাদের, দেখুন। সদ্যজাতকে নিয়ে রাস্তায় বসে আছেন মা, অমানবিক অ্যাম্বুলেন্স চালক, আর যে কারণে প্রসূতি সদ্যজাতকে রাস্তায় নামিয়ে দেয় অ্যাম্বুলেন্স চালক। কারণ কি? কারণ মাঝ রাস্তায় নামিয়ে দেওয়া হয় রাস্তায় জল থাকায়। রণদেব রয়েছে আমার সঙ্গে, রণদেবের সঙ্গে কথা বলবো। রণদেব, রাস্তায় জল, কতটা জল ছিল যে একটা অ্যাম্বুলেন্স যেতে পারছিল না? এইভাবে একজন প্রসূতিকে, তার সদ্যজাতকে এইভাবে রাস্তায় নামিয়ে দিল। দেখো তমশ্রী, যে রাস্তায় জল ছিল, কাটোয়া করুই যে রাজ্য সড়কের সংযোগকারী যে রাস্তা, সেই রাস্তায় পরে নদীর ওপরে যে সেতু, সেই সেতু সম্পূর্ণ ভেসে গেছে অতিবৃষ্টির কারণে। এবং সেই সেতুতে এতটাই জল ছিল যে সাধারণভাবে কোনো যানবাহন যাতায়াত করতে পারছিল না। যারা যাতায়াত করছিলেন তারা কিন্তু ট্রাক্টরে কিংবা প্যাডেল চালিত ভ্যানে চেপেই যাতায়াত করছিল। এই জলের কাছাকাছি এসেই এই প্রসূতি, শিশুকন্যা সহ প্রসূতি এবং তার এক আত্মীয়কে মাঝ রাস্তায় দাদাগিরি করে অ্যাম্বুলেন্স চালক যে নামিয়ে দিয়ে চলে গেছে, এটা লজ্জাজনক ঘটনা এবং অমানবিক ঘটনা। এখানে অন্যান্য অ্যাম্বুলেন্স চালকদের মধ্যেও কিন্তু প্রভাব পড়েছে এবং তারাও এই ঘটনার নিন্দা করছে। কাটোয়া মহকুমা হাসপাতালে মাতৃযানে চেপে আজ দুপুরবেলায় অর্জুনদি নিবাসী নার্গিস খাতুন যখন তার 3 দিনের শিশুকন্যাকে নিয়ে বাড়ি ফিরছিল, তখন তার সঙ্গে তার মা ছিল, মানে শিশুটির দিদা।
তিনজনকে নিয়ে গেছিল এবং জল থাকায় তাকে ওইখানেই অ্যাম্বুলেন্স চালক নামিয়ে দিয়ে চলে যায়। এবং তারপরে সংবাদ মাধ্যমের কর্মীরা যখন হাসপাতাল সুপারকে জানায়, হাসপাতাল সুপার সঙ্গে সঙ্গে মাতৃযানের এজেন্সি মালিককে ফোন করে এবং সে তড়িঘড়ি সেই অ্যাম্বুলেন্স নিয়ে গিয়ে ওই প্রসূতিকে আবার রাস্তা থেকে তুলে নিয়ে অনেকটা ঘুরপথে প্রায় 27 থেকে 30 কিলোমিটার ঘুরে গিয়ে তার গ্রামের বাড়িতে পৌঁছে দিয়ে আসে। যদিও অ্যাম্বুলেন্স চালক নিজের ভুল স্বীকার করেছে, কিন্তু অ্যাম্বুলেন্স চালক ঘুরপথে যাওয়ার যে জন্য টাকা চেয়েছিল সেই কথা অস্বীকার করছে। কিন্তু শিশু প্রসূতির মা এবং প্রসূতি উভয়ই কিন্তু দাবি করছে অ্যাম্বুলেন্স চালককে ঘুরপথে নিয়ে যাওয়ার জন্য বলেছিলাম, কিন্তু সে টাকার দাবি করেছিল। এজেন্সিকে কিন্তু তলব করা হয়েছে, আগামী সোমবার এজেন্সিকে হাসপাতালের সুপার ডেকে পাঠিয়েছে এবং এজেন্সির বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। তমশ্রী। বেশ রণদেব। অ্যাম্বুলেন্স করে নিয়ে এলো হসপিটাল থেকে, কাঁটার হসপিটাল থেকে। দিয়ে নিয়ে এসে এরা বললো জল যাবো না খুব, দিয়ে পয়সা চাইলো 200 টাকা চাইলো। আমি বললাম বেশ আগে দিয়ে আসেন তারপর দেবো। তা বলছে আর যাবো না খুব। আমি তাহলে কাঁটা নিয়ে চলেন, একবার কাঁটা তাহলে আবার গাড়ি করবো দিয়ে যাবো, তাও নিয়ে গেল না। এ বলে এরই নামিয়ে দিল। নামতে চাইছি না, আমাকে সেই তাড়াতাড়ি বলছে নামো শিগগিরই নামো, এই বেশি আর যাবো না। আমার কাছে পয়সা চাইলো, আমি বলছি এখানে মাঝ রাস্তায় নামিয়ে দিলে তুমি পয়সা কোথা পাবো, আমার কাছে একটাও পয়সা নাই। আমি এইখান থেকে আমার কাছে মাত্র 50টা টাকা আছে। আমরা যখন ওনাকে চাপা ওনাকে বলেছিল যে ওইখানে জল হয়ে গাড়ি যাবে না, ওনাকে নামতে ওনারা বলেছিলেন ঠিক আছে আমরা ওখান থেকে ভ্যানে ট্যানে করে ব্যবস্থা করে চলে যাবো। আপনি মনে করেন যে এটা অন্যায় করেছে? অন্যায় অবশ্যই করেছে। টাকা চেয়েছেন কেন? টাকা চেয়েছে বলছে ঘুরে যাবো, তেল লাগবে বলে, ওই জন্য টাকা চেয়েছিল ড্রাইভার। কিন্তু হাসপাতালের নিয়মে তো তা নেই। না, কি নিয়ম আছে? ফ্রি পরিষেবা। এটা তো অবশ্যই গুরুতর অপরাধ। কারণটা হচ্ছে মা বাচ্চা শুধু নয়, কোন অসুস্থ মানুষকেও যদি আমরা নির্দিষ্ট গন্তব্যস্থানে পৌঁছে দেওয়ার কথা বলি হসপিটালের তরফ থেকে, তাহলে সেই ড্রাইভারের উচিতই হচ্ছে তাকে যে রাস্তা দিয়ে নিয়ে গেলে পৌঁছানো যাবে সেই রাস্তা দিয়ে নিয়ে যাওয়া উচিত। এই ব্যাপারে আমরা এনকোয়ারি করছি। আমরা সঙ্গে সঙ্গে আরেকজন ওই এজেন্সির যিনি মালিক তাকে আমরা খবর দেওয়ার পরে সঙ্গে সঙ্গে একটি গাড়ি পাঠিয়ে দিয়ে সেই মা এবং বাচ্চাকে যাতে তাদের বাড়িতে পৌঁছে দেওয়া যায় তার ব্যবস্থা করা হয়েছে। যে ড্রাইভার এটি করেছে সত্যি দোষী হয় তাহলে অবশ্যই তার এগেনস্টে আমরা স্টেপ নেব। অবশ্যই এজেন্সি লাইসেন্স বাতিল করতে পারি আমরা। এবার কুলতলির একটা ছবি দেখাবো আপনাদের, দেখুন। টানা বৃষ্টি, আর এই বৃষ্টিতে বেহাল কুলতলির প্রাইমারি স্কুল। বিপজ্জনকভাবে চলছে পড়াশোনা। কেন দেখুন, দেখলেই বুঝতে পারবেন। কারণ ছাদ চুইয়ে জল পড়ছে, কখনো ভেঙে পড়ছে ছাদের চাঙড়। বৃষ্টির জলে ভিজেই ক্লাসে পড়ুয়ারা। দ্রুত পদক্ষেপের আশ্বাস প্রশাসনের। স্কুলে এলে ছাদ ভেঙে গেছে, রোজ বৃষ্টি পড়ে, ভিতরে পানি পড়ে, পড়াশোনা হয় না, সমস্যা। আজকে স্কুলে আসার পরে স্যারেরা ডেকেছিল জামা প্যান্ট দেবে। আমরা নিচে গিয়ে জামা প্যান্ট নিয়ে এসে দেখি না এখান থেকে ছাদ ভেঙে নিচে পড়েছিল। ক্লাস এখানে বৃষ্টি যখন পড়ে ক্লাসের ভিতর জল ঢুকে যায়, জল পড়ে ছাদ থেকে, এই সমস্যা। স্কুলে ওই জল ছাদে থেকে জল পড়তেছে, ছাদ ভেঙে পড়তেছে। ছাওয়ালপন স্কুলে দিয়ে আমরা শান্তিভাবে থাকতে পারছি না, যে কখন কোন তারে ছাদ ভেঙে পড়ে বাচ্চাদের গাড় উপরে না। স্কুলের সমস্যা বলতে বিল্ডিংয়ের অবস্থাগুলো ভালো নয়, শ্রেণীকক্ষগুলো প্রায় খুব বিপজ্জনক অবস্থায় আছে। আমি ভিডিওকেও জানিয়েছি এই আমার স্কুলের পরিকাঠামো নিয়ে, যাতে নতুন এসিআর দেওয়া হয়, তো সেখান থেকে কোনো উত্তর পাইনি। তাই আবার বিডিওকে বা এসআইকে ইনফর্ম করব, দেখি কতদূর কী হয়। আমরা শুনেছি, শোনার পরে আমি এসআইকেও ফোন করেছিলাম। এসআই সাহেব ওখানে হেডমাস্টার সাহেবের সঙ্গেও কথা বলেছে। তা যাই হোক, এখানে কেউ কোনো ছাত্রছাত্রী বা আমাদের যারা টিচার স্টাফ আছে কেউ ইনজিওর হয়নি, এটা আমাদের কাছে খুব ভালো খবর। আশা করি আগামী দিনে এই স্কুলটা যাতে এসিআর পেয়ে একটা ভালো স্কুল বা ভালো একটা জায়গা তৈরি হয়। আমি সভাপতি ম্যাডাম, বিডিও সাহেব বা আমাদের এসআইয়ের সঙ্গে কথা বলে, জেলার সঙ্গে কথা বলে ব্যবস্থা নেব।
যে ছবি আপনারা দেখছেন রীতিমতো উত্তেজনার ছবি। এটা কারখানার শ্রমিক মৃত্যু ঘিরে উত্তেজনা। কাকসায় বেসরকারি ইস্পাত কারখানায় উত্তেজনা। পাইপ সরানোর কাজের সময় দুর্ঘটনায় শ্রমিকের মৃত্যু আর ক্ষতিপূরণের দাবিতে কারখানায় বিক্ষোভ পরিবারে। অর্পণ রয়েছে আমার সঙ্গে, অর্পণের সঙ্গে কথা বলবো। অর্পণ, রীতিমতো বিশৃঙ্খলা, উত্তেজনা, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি যে ছবি আমরা দেখলাম, কিন্তু ক্ষতিপূরণের যে দাবি বিক্ষোভকারীরা, বিক্ষোভ পরিবারের, সেই ক্ষতিপূরণের আশ্বাস কি মিলেছে কারখানা কর্তৃপক্ষের তরফে? দেখো, একেবারে যে শ্রমিকের পরিবার এবং পরিজন যারা দাবি করছিলেন যে তাদের ক্ষতিপূরণ বাবদ চাকরি, সেই দাবি কিন্তু পূরণ না হওয়া পর্যন্ত তারা বিক্ষোভ দেখাবে এমনটা তারা বলেছিলেন। এবং দেখা যাচ্ছে যে কারখানা কর্তৃপক্ষ এবং পুলিশ প্রশাসনের আশপাশে তারা যেটা জানাচ্ছেন যে তাদের যে দাবি, সেই দাবি কারখানা কর্তৃপক্ষ মেনে নিয়েছেন এবং তারপরে কিন্তু তারা অবরোধ করে নেয়। কিন্তু ক্ষতিপূরণের দাবিতে কিন্তু তারা কিন্তু দফায় দফায় বিক্ষোভ দেখাতে থাকে এবং পুলিশের সাথে বচসা এবং ধস্তাধস্তিও জড়িয়ে পড়ে এই মৃত শ্রমিকের পরিবার পরিজন। বেশ অর্পণ। দেখুন কিভাবে এরা বিচার করছে, কি করে মৃত্যু হলো? কাজ করতে করতে মরে গেছে। কোম্পানিতে অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে। কাজ করতে করতে এখন এই কোম্পানির জন্য বাবা মারা গেছে। এখন কি বলছে কারখানা? এখন আমি বলবো আমার দাবি 20 লাখ টাকা দিতে, একটা কোম্পানিতে চাকরি দিতে।